আমরা আপনাদের সঙ্গে আছি চ্যানেল নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, আপনার সাউথ ইস্ট এশিয়ার অনেক অনেক প্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। এত লম্বা পোশাকি নাম আমরা বলি না, আমাদের সবার প্রিয় মৌসুমী। মৌসুমী নিয়ে আমরা কথা বলবো আজকে, অনেক কথা, অনেক কিছু মৌসুমী রিকল করবে, দূর অতীত, নিকট অতীত এবং দূরবর্তী অতীত থেকে আমরা ভবিষ্যতে কথা শুনবো। আমরা মৌসুমী অনেক অনেক স্বাগতম আমাদের নতুন অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। সরি, আপনি আমার আসে না তোমার ব্যাপারে, সবসময় সাচ্চু ভাই তুমি বলতে রাইট। তো আজকে আপনি বলতে যে দেখি যে আমার একটু দ্বিধা লাগছে। দর্শক নিশ্চয় আপনারা পছন্দ করবেন না আমাদের যে সম্পর্ক সেভাবে আমরা এগিয়ে থাকি, তাহলে সুবিধা হবে। ইয়েস, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আগে দিয়ে নি মৌসুমী। তুমি একদম চট করে খুবই অল্প সময়ে তুমি আমাদেরকে সময় দিয়েছো এবং দর্শক আমরা ক্যাজুয়ালি অনেক আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের প্রিয়দর্শনী। সেইটি আমাদের জন্য খুব ভালো যে আমাদের সম্পর্ক আসলে ওই রকম একটি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আমরা নিশ্চয়ই অনেক কথা শুনে ফেলবো ওর কাছ থেকে আজকে। ইয়েস, তোমার কেমন লাগছে, নিউ ইয়র্কে কেমন লাগছে এটা শুনে নি আগে। আমি তো নিউ ইয়র্ক সিটিতে থাকি না, আমি এখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা দূরে, খুবই কম একটা সিটিতে থাকি আমি, বিংহামটন। তো ওখান থেকে এই যে মাঝে মধ্যে আসা হয় আর কি। তো এখন তো আম্মু অসুস্থ জানোই, তো আম্মুকে নিয়ে হসপিটালে থাকতে হলো। আমি একটু ভ্যাকেশনে আসছিলাম এখানে, তো এখানে এসে আম্মু অসুস্থ হয়ে যায়, তারপর আর আমার এর মধ্যে আর যাওয়া হয়নি। তো এই কারণে আমি সিটিতে আছি কিছুদিন। তো এখন আম্মু রিহাবে ট্রান্সফার করা হয়েছে, ওনার কিছু চলছে, থেরাপি চলছে, এগুলো শেষ হলে তারপরে আমরা হয়তো স্বাভাবিকভাবে উনি বাসায় ফিরতে পারবেন। দর্শক, কি সাংঘাতিক বিষয় যে মানুষ মায়ের জন্য অনেক কিছু করে, তারা সৌভাগ্যবান, আবার অনেকে পারে না, সেই সুযোগ হয় না, আবার সুযোগ থাকলেও আমরা হাতছাড়া করে ফেলি। মৌসুমী তার পেশার চলাকালীন সময় এরকম ঘুরতে এসে তার মা অসুস্থ হয়ে যান এবং সেটি সে সব কিছু ছেড়ে মাকে সেবা করছে। এর চেয়ে বড় আর কি হতে পারে সন্তান হিসাবে। এবং আমরা যেই ধর্মই পালন করি না কেন, সেদিকেও অনেক বেশি সুবিধা, আবার মানুষ হিসেবে অনেক বেশি সুবিধা। হ্যাঁ মৌসুমী, তো তোমার ছেলে মেয়েরা এখন কে কোথায় থাকে? আমার মেয়ে তো আমার সাথেই থাকে। হ্যাঁ, আমার ছেলে থাকে দুবাইতে, ছেলের বউ ওরা দুবাইতে থাকে। আমি একটু রিকল করাতে চাই তোমাকে। প্রথম তুমি কখন, তোমার খুলনায় থাকার সময় তোমার কি ইচ্ছে হয়েছিল তুমি পারফরমেন্স করবে, নাকি তোমার ঢাকা যখন থাকতে তখন ইচ্ছে হয়েছিল থাকবে? কেন, মানে কখন তোমার? আসলে আমি বুঝতাম না তখন, কিন্তু আমার এখন মনে হয় যে আমি হয়তো ছোটবেলা থেকেই অন্য কিছু করতে বেশি আগ্রহী ছিলাম, চাইতাম। মানে একটু আমার কাছে এখন মনে হয় যে আমার অ্যাক্টিভিটিসগুলো খুব মনে পড়ে, যে আমি কি করতাম। গাছের সাথে কথা বলতাম, বাসার বিড়ালটার সাথে কথা বলতাম, পাখির সাথে কথা বলতাম। খেলাধুলার মধ্যেও দেখা যেত যে আমি কিছু না কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েট করে ফেলতাম। মানে খেলার একটা রুলস থাকে না, সেই রুলসে হয়তো আমরা খেলাধুলা করছি সবাই, তো ওর মধ্যে দেখা যায় আমি একটা নিউ কিছু একটা এডিশন দিয়ে দিতাম। তো এই ক্রিয়েটিভিটি মানে জিনিসগুলো আমার ছোটবেলা থেকেই ছিল। তো দেখা যেত আমি ম্যাক্সিমাম সময় বই নিয়েই থাকতাম, তো স্কুলের বই না, অন্য সব উপন্যাস, কমিক্স, যে কোনো কিছু, পেপার কাটিং সব পড়ে শেষ করে ফেলতাম। তো কবিতা আবৃত্তি করা, তারপরে এই গান করছি, গানও শেখাচ্ছে আম্মু, যখন গান শিখছি, আবার নাচ শিখালে নাচ শিখছি। মানে কোনো কিছু আগ্রহের কমতি ছিল না এইসব ব্যাপারে। ইভেন পেন্টিং করে ফেলতাম, যে পেন্টিং না শিখালেও নিজে নিজে পেন্টিং করে ফেলতাম। তো সেক্ষেত্রেও দেখা যেত যে আমি একটা কিছু ক্রিয়েট করে ফেলতাম। তোমার নাচের কথা বলে, তোমার নাচের টিচার প্রথম কে ছিল মনে আছে? নাচের টিচার ছোটবেলা আমার নাচের টিচার ছিল না, নিজেরাই করতাম। হ্যাঁ, কিন্তু বড় হওয়ার পর যখন আমি ফিল্মে আসলাম, তখন আমাকে রহিম ভাই, বাবু ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল মনে আছে, তো ওই রহিম ভাইকে দেওয়া হয়েছিল আমাকে তালিম দেওয়ার জন্য, শেখানোর জন্য। তো তখন 3 মাস শিখেছিলাম আমি। আচ্ছা ফাইন, আমরা তাহলে মৌসুমীর অন্য জায়গায় একটুখানি যাই। যে প্রথম তুমি চিঠি পেয়েছিলে কোথায়, সেটা খুলনাতে না ঢাকায়? না, ঢাকাতে পেয়েছিল। আচ্ছা ভেরি গুড, আমরা যাবো ওইটাতে, কিন্তু তার আগে খুলনার একটা প্রসঙ্গে আছে। খুলনায় মানে খুলনার মাটির মানুষরা খুলনার বলে যে পানি খেলে নায়ক হয়ে যায়, নায়িকা হয়ে যায়, এটা কেন বলে? এটা একটা কারণ আছে মনে হয়, কারণ আমি সেদিন আলাপ করছিলাম একজনের সাথে, যে মানুষ কলকাতার মুভি
বা এই যে উত্তম সুচিত্রার মুভি, একদম। এগুলো হচ্ছে এখন অনেক বড় হওয়ার পর অনেকে হয়তো বুঝবে বা দেখে, কিন্তু আমরা আসলে ছোটবেলায় দেখতাম এবং বুঝতাম। একদম তাই। মজার ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো এটার জন্য কোনো কিছু করতে হতো না, কলকাতার সব মুভি আমরা প্রতিদিন দেখতে পারতাম, এই কারণে যে ওখানে এন্টিনা সেট করলেই ক্লিয়ার একটা মানে কলকাতার যেত। চ্যানেল আসতো, যে চ্যানেলটাতে আমরা কলকাতার মুভি দেখতে পারতাম। এবং অনেক গানও শুনতে পেতাম রেডিওর মাধ্যমে, সিনিয়র শুনলে। সেটা তো ছিলই, ছিলই। কিন্তু মুভি দেখতাম আমরা, মানে ছবি দেখতাম, বাংলা ছবি, উত্তম সুচিত্রার ছবি দেখতাম, খুব আগ্রহ করেই দেখতাম এবং বুঝতাম ছবিগুলো। এবং যেই জন্য খানিকটা কলকাতার ফ্যাশন, খুলনা ডিভিশনের ছেলেমেয়েরা পোশাক আশাকটা ওই রকম পড়তো অনেক কেন সময়। যেন ওই ঢংগুলো মানে চলে আসতো, হ্যাঁ। Okay. ছেলে মেয়েদের মধ্যে চলেই আসতো বোধ হয়। আর্টটা আর কি, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ধরো যে মানুষের ওই প্রভাবেই কি মানুষের ওখানে হয় যে নায়ক হবে বা নায়িকা হবে বা এই জায়গাটাতে, এবং ধরো যে পরপর অনেকেই মানে আমাদের ফিল্মে এবং নাটকেও তো আসলে বললাম না, চর্চাটা একটা ব্যাপার, কালচারটা এফেক্ট করে মানুষকে। তো আমাদের যেটা ছিল যে আমরা খুব সংস্কৃতি মানা, খুলনার সবাই সংস্কৃতি চর্চাটা খুব বেশি ছিল। আমাদের বাড়িতে তো আরও বেশি ছিল, এই জন্য যে আমার মা গান করতেন এবং আমার বাবা এটা অ্যাকসেপ্ট করতেন, আমার দাদি অ্যাকসেপ্ট করতেন, আমার ফুপুরা ইয়ে করতেন, যে পছন্দ করতেন যে উনি গান করেন। তো ওই জায়গাটা থেকে হতো কি যে আমরা সবসময় এটাকে নর্মালি ভাবতাম যে এগুলো নর্মাল বোধ হয় আসলে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা নর্মাল না। সে কারণে হয়েছে যে আমরা নামাজ কালামও যেমন শেখাতেন, পাশাপাশি এটাও আমরা শিখে ফেলেছি, মানে এটা বাই বর্ন বা পারিবারিকভাবে। তো এই কারণে আমি সব বাসায় আমি দেখেছি যে খুলনার পপিদের বাসাও সেম কালচার, বা এই ধরনের আরও অনেক পরিবার আছে যাদের সাথে আমাদের ওঠা বসা ছিল, সবারই কিন্তু ছেলে মেয়েরা এভাবে বড় হচ্ছে। আমরা তাহলে চলে আসি একটু কলকাতা যেতে গেলাম। আমরা কলকাতায় কোন কোন অভিনেতা অভিনেত্রী পছন্দের ছিল? আর পরবর্তীতে অনেককে আমরা পেয়েছি, যেমন সৌমিত্রদা থেকে শুরু করে পরবর্তীতে বাংলার আরও অনেক নতুন নতুন যারা নায়ক আসলো, প্রসেনজিতের সাথে দেবশ্রী, তারপরে শতাব্দী রায়, তারপরে এরপরে তো আরও অনেকে আসছে। তো এদের সবার ছবি আমরা দেখতাম, বাংলা গানগুলো খুব ভালো লাগতো, আমরা গাইতাম। এই মুহূর্তে তোমার কোনো মনে পড়ে যে কোনো একটা গানের দু লাইন মনে আসবে কিনা, আসে কিনা? কোন মানে তুমি উত্তম সুচিত্রার? উত্তম সুচিত্রার আছে না যে ওটা শুনলে ইচ্ছে করে। ওনাদের ওই সময় যেমন এই পথ যদি না শেষ হতো, তারপরে তুমি যে আমার, হুকু তুমি যে আমার, এরকম অনেক গান আছে যেগুলো আমরা খুব শুনতাম। আমরা একটুখানি ইয়েতে যেতে চাই যে আমরা যখন ঢাকায় আসলাম তখন কোন ক্লাস বা তখন কোন ক্লাসে পড়তে তুমি? ঢাকায় যখন আমরা আসলাম তখন আমি হয়তো 4-এ মাত্র শুরু, এরকম, বা 3 শেষ এরকম বোধ হয়। খুব ছোটই ছিলাম বলা চলে, কিন্তু আমার মনে আছে সবার কি, খুলনার কথাও মনে আছে, ঢাকা আসার পর কি হয়েছে এগুলোও মনে আছে। বাহ, ভেরি গুড। আমরা যদি যাই যে ঢাকায় যখন তুমি ছোটবেলা থেকে আসলে, তোমার প্রথম তুমি সিনেমা হলে গিয়েছিলে কবে? একটু রিকল করার চেষ্টা করো। সেটা বলা মুশকিল, না, ছবি তো খুব একটা যাওয়া হতো না, কিন্তু যতগুলো ছবি আসতো, ববিতার, শাবানা, তো শাবানা আপার ছবি আর ববিতা ম্যাডামের ছবি মিস হতো না, এটা আমার মনে আছে। আব্বু আম্মু দেখতো, আমরা একসঙ্গে তোমাদের নিয়ে যেত। খুলনাতে বেশি হতো এটা। পরবর্তীতে স্পাইডারম্যান না, তখন বোধহয় সাপের ছবি, তারপরে এরকম মানে এরকম কি যেন ছবি ছিল, আমার নামগুলো এখন মনে নেই, কিন্তু এই ধরনের ছবিগুলো আমরা যখনই আসতো দেখতাম। ইংলিশ ছবিও আসতো, এরকম ফ্যান্টাসি মুভি যতগুলো সবগুলাই দেখতাম। তো ওখান থেকে দূরদেশ ছবির কথা মনে আছে, ববিতা ম্যামের একটা ছবি, একটু বড় হওয়ার পর ওটা দেখেছিলাম, তো খুব মজা পেয়েছি। ফার্স্ট মনে হয় গানগুলো যেন কি ছিল, দুশ্মনী করোনা প্রিয়তম, এরকম। আর একটা কি জানি গান ছিল, আরেকটা ছবি দেখছিলাম মিস লঙ্কা। হ্যাঁ, ওইটা তখন একটু হাই বিটে আসলো না কি মিস লঙ্কা এর জায়গাটা।
মৌসুমী নাম থাকলে কি মানুষের একটুখানি পারফরমেন্সের দিকে যায়? এরকম আমি দেখি যে খুলনা ডিভিশন বা যদি আমরা পশ্চিমবঙ্গের দিকেও যাই তাহলে তো এরকম মানে, এবং তোমার সাথে অনেকের ভালো সম্পর্ক। এটা হতে পারে, আমার মামা যেরকম মৌসুমী চ্যাটার্জির খুব ফ্যান ছিলেন, তো সেই কারণে আমার নাম উনি মৌসুমী রেখেছিলেন, নিকনেম আমার মৌসুমী। তো এটা আমার পারিবারিকভাবে কিন্তু নামটা আমার। তো ওনার ভাগ্নির নাম উনি মৌসুমী রেখেছিলেন, যেহেতু ওনার ফ্যান ছিলেন উনি। আর ওনারও এখানে টোল পড়ে, আমারও এখানে টোল পড়ে। তো ওই একটা মিলের কারণে হাসিও অনেক সময় কি জানি সেটা প্রোফাইল থেকে খুব নামের জন্য এটা ইয়ে হয় কিনা জানি না, কিন্তু এটা উনি এই চিন্তা করে আর কি রেখেছিলেন। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। আর এই যে খুলনার মধ্যে যারা যারা মৌসুমী আছে, যারা বিভিন্ন হয় না যে এটা আমার পরে যারা আসছে তারা, তাদের অনেকের কাছে আমি শুনেছি যে ওরা তো তখন ছোট, জন্মই হয়নি আমি যখন ফিল্মে আসছি, তো তখন একটা ভালো ক্রেজ হয় মৌসুমী নামটার। তো অনেকে দেখা গেছে যে ওই সময় যারা বাচ্চা জন্ম দিয়েছে, দর্শক বোধহয় আমার চলে আসছে, আমি বলি কথাটি। দর্শক একটা পরিসংখ্যানে দেখা যায় সারা বাংলাদেশে মৌসুমী যখন কাজ করতেন সেইভাবে করে প্রায় 7 লাখেরও বেশি বাচ্চা কন্যা শিশুদের নাম মৌসুমী আছে বাংলাদেশে। তো এইরকম জননন্দিত এবং গ্রহণযোগ্য অভিনেত্রীর সঙ্গে আমরা কথা বলছি। হ্যাঁ, এটা আসলে ভালোবাসা থেকেই হয়েছে। যেমন আমি ফারদিনের নাম দেখে আমার ছেলের নাম ফারদিন রেখেছি, এটা ফ্যানরা করে আসলে এরকম। তারপরে যেমন শাহরুখ খানের ছেলের নাম আরিয়ান ছিল, তো আমার ছেলে যেহেতু হয়েই গেছে, পরে আমরা আমিন খানের ছেলের নাম রাখলাম আরিয়ান। তো এরকম হয় কিন্তু, যেটা মানুষ পছন্দের তারকার সাথে মিলিয়ে নাম রাখতে অনেক সময় পছন্দ করে। আচ্ছা, আমার পপির কথা তো যদি তুমি অন্য কোথাও দিয়েছো, বলেছো পপিরদের সঙ্গে তোমাদের সম্পর্ক কানেক্ট কি আত্মীয়তার নাকি? অবশ্যই আত্মীয়তার সম্পর্ক। মানে আমার বাবার ফুপু, ছোট ফুপির ছোট ফুপি মানে বড় ফুপি, ওনার 2 ফুপু, তো এক ফুপির মেয়ে, ছেলের ঘরের মেয়ে হচ্ছে পপি। আচ্ছা আচ্ছা, আমার চাচাতো বোন হয় আর কি হিসাবে। নাটকে যে মৌসুমী আছে, নাটকের নায়িকা এবং লাক্স সুন্দরী ছিল আমাদের। ও আমার আত্মীয় না, কিন্তু ও আবার আত্মীয়র চেয়ে কম না, মানে হচ্ছে আমাদের গ্রামেরই পাশের গ্রামের, আমাদের দাদার দেশের আর কি, সাতক্ষীরা, সেই জায়গার ও ওই জায়গার মেয়ে। তো ওখানে ওর বাবা একজন বেশ ভালো কর্মকর্তা, ওখানকার একজন মেম্বার বা এরকম কিছু একজন, তো তার মেয়েও। বাংলাদেশের চলচ্চিত্রে, ঢাকায় চলচ্চিত্রের নায়কদের বিষয়ে আমরা আসবো অবশ্যই। তার আগে আমি একটু আসতে চাই, ভূতের ভয় তোমার কেমন লাগে? মানে তুমি ভূতকে ভয় পাও না নাকি বলো তো? না বিশ্বাসই করো না? বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। কারণ আমি জিন বিশ্বাস করি, যেহেতু আমাদের ধর্মে, ইসলামে ধর্মে কোরআন শরীফে উল্লেখ করা আছে যে জিন আছে, জিন জাতি আছে। আর জিন জাতি অনেক কিছু করে আসলে, ভালো খারাপ সবখানেই আছে। তো এই কারণে অনেকের অনেক কিছু দেখি, অনেক ঘটনা শুনি, তো সেই জায়গাটা থেকে দেখা যায় যে আমার একটা ভিতরে কেন জানি তো আনইজি লাগে হঠাৎ করে। তো তুমি তো শুটিং এর সুবাদে অনেক, মানে বাংলাদেশে বহু গ্রামে তুমি গেছো যেখানটা এমন আছে যে হয় না যে জেনারেটর হয়তো শেষ হয়ে গেছে, তখন আলোর ব্যবস্থা নেই, এরকম কোনো তোমার কি একটা দুইটা কোনো একটা মনে পড়ে কিনা যে তোমার একটু ভয় পাচ্ছিল? লোকজন সংঘর্ষে এসে, তোমাদের হিরোইনদের তো একদম খুবই সাপোর্টিভ লোকরা থাকে। সাপোর্টিং লোক থাকলেও রাতে ঘুমানোর সময় তা থাকে না। তো এরকম হয় অনেক সময় না, বেশ 2-1 বার হয়েছিল এরকম। তো তারপরে
তারপর থেকে আমি চেষ্টা করেছি একা না ঘুমানোর জন্য, সবসময় কাউকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তো একবার হয়তো আমি এরকম একটা গ্রামে কোনো একটা শুটিংয়ে গিয়ে এরকম হয়েছিল যে জানি না এটা কোনো মানুষের কাজ কিনা, কিন্তু এরকম শব্দ হয় না ছাদের উপরে, তো এটা ডালেরও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কিছু মানুষের গুঞ্জন আওয়াজ হয় না, তো ওই কারণে আমি ভয় পাচ্ছিলাম যে এত রাতে কেন হবে। তো ছবিটার নাম ছিল হচ্ছে সালমান আর আমি একটা ছবি করেছিলাম, স্নেহ ছবি। স্নেহ ছবিতে আমরা শুটিংয়ে গিয়েছিলাম বান্দরবন, ওখানে এরকম। তো আম্মু তো ঘুমিয়ে পড়ছে, আর আমার রুমটা তো পাশে রুম, যদিও মাঝখানে খোলা ছিল দরজা, কিন্তু আমি তারপর আম্মুর রুমে চলে গেলাম। তো পরে আমরা বুঝলাম কেন, যে পরের দিন দেখলাম যে আসলে ভোরবেলা উঠেও দেখি যে মানুষজন সরে নাই, সারা রাত ওরা বাইরেই ছিল আমাদের জন্য, মানে দেখার জন্য। ওরাই চলেনি। আচ্ছা, ওরাই চড়েনি। তো হয়তো আমার মনে হয় যে ওদের এইসবের কারণে ফিসফাস করছে বা কোনো আওয়াজ হয়ে গেছে এরকম কিছু, সেই আওয়াজ থেকে হয়তো আমি ভয়টা পাইছি, বাকিটা আমি জানি না আসলে, কিন্তু খুবই ভয় পাইছিলাম ওই রাতে আমি। তোমার প্রিয় নায়কের কথা যেটা বলছিলাম, তোমার সবচেয়ে বেশি ছবি সালমান শাহর পরে কার সঙ্গে বেশি হয়েছে, সবচেয়ে বেশি ছবি? আমার যতদূর মনে হয়, অত হিসাব করিনি ওইভাবে, আমার যতদূর মনে হয় মান্না ভাই, সানি, ফেরদৌস, আমিন খান, এই কয়েকজনের সাথে একটু বেশি ছবি হয়েছে আমার। হ্যাঁ, অমিতের সঙ্গে, অমিতের সাথেও অল্প কিছু ছবি হয়েছে, কাঞ্চন ভাইয়ের সাথেও অল্প কিছু ছবি হয়েছে, রুবেল ভাইয়ের সাথেও অল্প কিছু ছবি হয়েছে, রিয়াজের সাথেও অল্প, এই সব এরকমই চারটা। রুবেল ভাইয়ের সাথে তোমার অভিনয় করতে গেলে কিরকম হতো? উনি তো খুবই যেহেতু অ্যাকশন হিরো, সো এরকম কোনো কিছু ঘটনা আছে কিনা যে না ঠিক আছে, মানে যদি তুমি খুব ভালো রুবেল ভাই হচ্ছে কি, যত বেশি কঠিন দেখা যায় ও তত বেশি আসলে সফট টাইপের একটা মানুষ। আচ্ছা, একটু কেয়ারিং থাকে না, ওরকম পুরো ইউনিটকেই কেয়ার করে। তার মধ্যে আবার তার ভিতরে একটা ব্যাপার আছে যে হিরোইনকে সে আরো আলাদাভাবে একটু টেক কেয়ার করে। তার ইউনিটে বা সে থাকা অবস্থায় কোনো কিছু অঘটন হবে বা হতে পারে, এই জিনিসটা ওই ভাইবটাই সে রাখে না। আচ্ছা, তোমার এক্সট্রা কেয়ার মানে হিরোইনদের করে, সেটা কি মানে মানে কোন অর্থে? সেটা হচ্ছে যে নিজে ভালো সাজার অর্থে, নাকি আসলেই বেশি কেয়ার নেওয়া উচিত? না না, প্রোডাকশন থেকে যে আমি এটা দেখিনি কখনো যে সে নিজে সাজার জন্য করেছে, তা না। আমার কাছে রিয়েল মনে হয়েছে যে সে সবসময় চাইতো যে সে একটা এমন ধরনের একজন পুরুষ মানুষ যে কিনা তার ইউনিটে তার কোনো মেয়ে মানুষ থাকবে, তাকে সে টেক কেয়ার করবে না, বা তাকে সে এক্সট্রা ফ্যাসিলিটিস একটা বলয়ের মধ্যে রাখবে, কেউ টাচ করা তো দূরের কথা, তাকাতেও পারবে না, এরকম একটা ব্যাপার। একদম ঠিক আছে। আমি দর্শক, ওই জায়গাটা থেকে খুব প্রোটেক্টিভ সে। একদম তাই। আমি একটু দর্শক খোঁচা দিয়ে বের করলাম, কেমন হয় যদি অন্য কিছু বের খারাপ। আসলে হচ্ছে গিয়ে আমার দেখা, আমি কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং শুধু তাই না, যে কথাটি মৌসুমী বলল, ইভেন যারা মানে সহযোগী অভিনেত্রীও যারা থাকেন বিভিন্ন জায়গায় নাচের বা অন্যান্য বিষয়ে, যারা হয়তো স্বল্প সময়ের জন্য অভিনয় করছে, সেরকম সবার প্রতি আসলে টোটাল ইউনিটের প্রতি রুবেল ভাই ওই রকম মানবিক। ইটস এ ট্রু ফাইন। আমার তোমার সবচেয়ে বেশি তুমি কমফোর্ট হয়েছিলে যে তুমি মনে করো এখনো এসে, যে পিছন দিকে তাকে যদি ভাবো, যে সবচেয়ে বেশি কমফোর্টেবল যেমন একজন রুবেল ভাই কমফোর্টেবল, তোমার কো অ্যাক্টর, আর কে এরকম কো অ্যাক্টরগুলো তোমার মনে হচ্ছে যে? হ্যাঁ, এখানে যদি আমি পক্ষপাতিত্ব হয়ে যাবে, যদি এটা বলা হয় যে এর মধ্যে থেকে কে সানি একমাত্র বেশি, না এইভাবে এটা বলো না, ওটা বললো আমরা নিব না, ওইটা এডিট করে ফেলে দিব। অবশ্যই আমার সারা জীবনের জন্য আমাকে প্রোটেক্ট করে আসছে, ও আমাকে অনেক অন্যভাবেই দেখে, সেটা সত্যি কথা। অন্য হিরোইনদেরও হয়তো এভাবেই সে দেখে তার জায়গাটা থেকে, সে হিরো সেই হিসেবে, সেটা না। সে অবশ্যই আমাকে কেয়ার করে এবং অন্যদেরকেও কেয়ার করে, যেমন শাবনূর আমাকে বলেছে, পপিও আমাকে বলেছে, পূর্ণিমা আমাকে বলেছে। ও যাদের কাছে শিখেছে, আমি যে বিষয় আপনাদের ফিল্মে যে সিনিয়ররা যে এরকম করে ও হেরিট করছে, সানিও তাই। হ্যাঁ, যে সানি ভাই খুব ভালো মানুষ, কেয়ারিং। তো এই জায়গাটা থেকে সিনিয়র জুনিয়রদের জন্য, সবার জন্য, মানে ছোটদেরকে তুই করে বলবে, বড়দেরকে আপনি করে বলবে, সালাম দিবে, জায়গা দিবে, বসার কেয়ার থাকে তার কিনা এটা জিজ্ঞেস করা, এটা আছে তার। দর্শক, এটা কিন্তু আমরা বাধ্য হয়ে বললাম না, মানে সত্যি সত্যি বললাম। তো তারপরে ও আমার হাজবেন্ড বলে যে আমি আসলে ওর নাম বলবো, শুধু তা না,
কিন্তু এটা আমি সালমানের মধ্যেও পেয়েছি। ও খুব কেয়ারিং ছিল। ফেরদৌস খুবই কেয়ারিং। এরপরে মান্না ভাইয়ের কথা তো না বললেই না। মান্না ভাইও কেয়ারিং ছিলেন, বাট মান্না ভাই পুরো ইউনিটটাকেই তার একটা সিস্টেমে চালাতেন। তো এই সিস্টেমটা তার মতো করেই চলতো আর কি, কাজ করতো সবাই। তার মতো করে যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, সেই মতোটা কিরকম? মানে রাজ্জাক ভাই যেমন একদম 1:30টার সময় বা 1টার সময় লাঞ্চ ব্রেক হবে, এই তো বলেই ফেললা। আমি ওটাই তো চাচ্ছি। মান্না ভাইটা হচ্ছে এরকম, মান্না ভাই একটা সিস্টেম করে দিত যে এই গ্রুপ কখন ঘুমাবে, ওয়ার্ক কাদের কখন শুরু হবে, ওই গ্রুপ আগে অবশ্যই ঘুমায় যেতে হবে। তারপরে নাচের মেয়েরা কোথায় থাকবে, ইউনিটের পার্সনরা কোন জায়গায় থাকবে, কত দূরে থাকবে, তাদের কয়টার সময় আসতে হবে, নাস্তা লেট হওয়া যাবে না, সেক্ষেত্রে বাবুর্চিদের কখন ওদেরকে নাস্তা দিতে হবে সবাইকে। মানে এটা কিন্তু সব একটা সিস্টেম করে মানে হিরোরা কিন্তু সাধারণত এরকম না। মানে মান্নার মধ্যেই প্রথম দেখা যায় যে, মানে রাজ্জাক ভাই প্রথম, তারপরে মান্নারটাই শোনা যায় যে নিজস্ব প্রোডাকশন থাকলে এই সিস্টেম কাজ করেছে। একদম তাই। তো উনি হচ্ছে শুধু হিরোই থাকতেন না ছবিতে, যে শুধু নিজেরটাই ভাবছেন তা না, পুরো ইউনিটটাকে উনি কীভাবে যেন নিজের মতন করে চালাতেন। এবং উনি চেষ্টা করতেন যে 10 দিনের জন্য আমরা গিয়েছি কোনো শিডিউলে কোথাও, সেটাকে উনি কীভাবে 7 দিনের মধ্যে শেষ করে ব্যাক করবে, এই টার্গেটটা ওনার থাকতো সবসময়। তো ওইটা আরেক ধরনের, এটা আমি কেয়ার মনে করি, শুধু আমার না, পুরো ইউনিটকে উনি টেক কেয়ার করতেন। তারপরে আমিন খানের মধ্যেও দেখেছি সে সবার জন্য খুব ছিলেন, নমনীয় ছিলেন, সবসময় সবার জন্য খুব মানে কমফোর্ট জোন তৈরি করার জন্য যা যা দরকার ও করার চেষ্টা করতো। অমিত হাসান খুব মাই ডিয়ার, এখনো সেরকমই আছে, কোনো চেঞ্জ নেই ওর। আচ্ছা, এরপরে আরও কাজ করলাম রিয়াজের সাথে কাজ করলাম। রিয়াজও খুব ভালো ছেলে, খুব সবার সাথে মিলে চলতে পারে, সহজে রাগ করে না, এটা ভালো লাগে। শাকিব খানের আবার আলাদা সিস্টেম, সেটা আমি দেখলাম যে দিনের বেলা খুব কম কাজ হতো, তো পরের আওয়ার থেকে আর কি কাজ হতো। তো সেক্ষেত্রে ডিরেক্টর দেখা যেত যে সকালের দিকে অন্যদের কাজ করতো, সাকিব আসলে সাকিবের শিডিউলটা তখন শুরু হতো, এরকম। আচ্ছা ফাইন, আমি একটু আমাদের পর্দায় খুবই খারাপ মানুষ, ব্যক্তিগত কেমন আমি জানি না, মানে তুমি আগে বলো তারপরে আমি যা জানি সেটা বলবো। মিশা সওদাগর কেমন? মিশা ভালো মানুষ, অনেক ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো, এই তো। আর কি বলবো, ও ডিপ্লোম্যাটও বলবো আমি, সামটাইমস ডিপ্লোম্যাট, একটা শিক্ষিত ছেলে হয় যেমন হয় আর কি, নিজের অবস্থানটাকে ধরে রাখতেও জানে, তো এটা আমার কাছে ভালো লাগে ওর বিষয়টা। আর কথাটা খুব সুন্দর করে বলতে পারে সে। দর্শক, আমার একটু বোধহয় অনেকের কথা শুনলাম এই জায়গাটা, একটা কথা না বললে হয়। আজকে আমি সুযোগ পেয়ে গেছি যে আমরা জানি যে মৌসুমী তিনি ডিরেক্টরও, তো তার নির্দেশিত ছবিতে, পরিচালিত ছবিতে আমি অভিনয় করেছি। এইটি অভিনয় করার আগে আমি ডাবিংয়ে, তুমি আমাকে একদিন, আমি প্রথম ডাবিং, সেকেন্ড ফিল্মের ডাবিং, অনেক বড় ক্যারেক্টার ছিল, আমার প্রায় অনেকবার আমি ডাব করতে পারছিলাম না, অনেকবার আমার বারবার লিপ মিল ছিল না। তুমি পেছনে বসা ছিল, তুমি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটা দেখো, এই বিষয় করে করবে। সো ডাবিং আমি আজকে থ্যাঙ্কস বলতে চাই। ওই যে সহজ করে বলা, অনেক শিক্ষকরা আছে সুন্দর করে বলতে পারে না, বোঝাতে পারে না। তুমি সাচ এ ওয়ান্ডারফুল টিচার যে তুমি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়েছিলে, আমার তারপর থেকে আর ডাবিংয়ে কখনো কোনো ঝামেলা হয়নি। কিন্তু আমি প্রায় 43 বার শর্ট দিই, মানে ডাব করার চেষ্টা করি। তুমি অনেকক্ষণ দেখে তারপর তুমি উঠে আসছো। আচ্ছা, তুমি সাথে কথা বলছিলে, আবার মাঝে মাঝে তুমি আসতে ঠিক দেখাচ্ছে, তুমি এসে আমাকে একটু করেছিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আজকে যতটুকু মানুষ ভালোবাসে ফিল্মের জায়গাটায়, সেটা তোমার জন্য আমার একটা সহজ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আজকে আমাদের এই পর্বের আজকে শেষ করব। আমরা চাইলে আরেকটি পর্বতে যাব, আরও একটু বের করে নেব তার পদচারণা, যেহেতু নাটকেও সেই জায়গাটা আমরা যাব। আপনারা ভালো থাকবেন।
নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।